আসসালামু আলাইকুম। আমরা গতদিন বলেছিলাম যে আমি আপনাদেরকে ক্লিপস টোফেলসের একটা সিরিজ তৈরি করে দিব, ব্যালেন্স টোফেলসের একটা সিরিজ তৈরি করে দিব, পিটারসন টোফেলস এবং জিআরই বিগ বুকের একটা সিরিজ তৈরি করে দিব। তো এই টোফেলস গুলো আমি একটু করে আপনাদেরকে একটু বলে দিই, এই টোফেলস গুলো সিরিজ আমরা কেন তৈরি করব, মানে আপনারা কেন এই সিরিজটা দেখবেন। দেখেন, আপ- আপনারা যদি ক্লিপস, ব্যারন্স, পিটারসন এবং জিআরই বিগ বুক এগুলার যে গ্রামার গুলো আছে, সেই গ্রামার গুলো আপনারা যদি আহ, আহ, খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন এবং ওখানে যে এক্সারসাইজ দেওয়া আছে, মিনি টেস্ট গুলো দেওয়া আছে, এগুলো যদি সলিউশন করতে পারেন, আপনাদের ইংলিশের 50% সলিউশন হয়ে যাবে। এবং 50% সলিউশন হয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকটু করে বলি যে আমাদের এক্সাম গুলো, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামস গুলো, বিসিএস বলেন, ব্যাংক বলেন, অন্যান্য দপ্তরের পরীক্ষা বলেন, ইভেন আমাদের যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো হয়, অ্যাডমিশন টেস্ট, সেখানেও দেখবেন যে যে ধরনের ইংরেজি আসে, সেই ধরনের ইংরেজি গুলাই কিন্তু আপনি এই টোফেল শেষ করলে দেখবেন যে হয়ে যাচ্ছে। এখানে আচ্ছা, এখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো যে অনেকেই সবসময় বলে যে স্যার আসলে ক্লিপস বা ব্যারন্স এগুলো তো খুব কঠিন, ইংলিশে লেখা বোঝা যায় না, এক্সারসাইজ গুলো ঠিক। দেখেন, হ্যাঁ, ইংলিশে লেখা অনেকের কাছে কঠিন মনে হইতে পারে। আমি আমি শুধু একটু করে বলবো যে আমার সাথে পুরো সিরিজ জুড়ে থাকেন। আমি যেভাবে বলি, যে বইটা কিনতে বলি, বইকে যেভাবে দাগাইতে বলি, যেভাবে লিখতে বলি, খাতায় নোট করতে বলি, এইভাবে করেন। আমার মনে হয় যে টোফেলস নিয়ে বা টোফেলসের এই পড়াশোনা নিয়ে আপনাদের মনে বিন্দু মাত্র কোনো আক্ষেপ থাকবে না, কোনো সন্দেহ থাকবে না। এবং আমার মনে হয় আপনারা ইংরেজি ইংরেজিতে যে কনফিডেন্সটা গ্রো হবে, অর্থাৎ ভয়গুলো কেটে যে কনফিডেন্স গ্রো হবে, এটা আপনাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেস হইতে কাজে লাগবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। দেখেন, আমি পড়ানোর সুবিধার্থে একটু করে বলি। পড়ানোর সুবিধার্থে আমরা একটা কাজ করছি, সেটা হলো যে আমাদের যে টোফেলসটা আছে, অর্থাৎ টোফেলসের যে বইটা আছে, আমি দেখছি আপনাদের কাছে দেখবেন যে হলুদ কালারের একটা বই আছে, বাজার কিনতে পাওয়া যায়, অবশ্যই হার্ড কপি কিনে নেবেন। তো আমি হলুদ কালারের বইটা দেখাচ্ছি না, এটা খুব কমন একটা বই। ঠিক আছে, বাজার থেকে কিনে নেবেন, হয়তো 100-120 টাকা নিতে পারে। সো এই টোফেলসের বইটা আপনারা কিনে নেবেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই খাতা বের করবেন, খাতা বের করে আমি যেগুলো লিখতে বলবো সেগুলো লিখবেন। আর যেগুলো টোফেলসে আমি টোফেলস থেকে আমি ক্লাস করতে বলবো, মানে টোফেলসে দাগাইতে বলবো, এগুলো অবশ্যই টোফেলসে দাগাবেন। আমি যেগুলো আহ, আমার পিডিএফ এ লেখালেখি করব, আপনারা অবশ্যই টোফেলসের ঠিক ওই জায়গায় আপনারা লেখালেখি করবেন। এই জন্য বলছি যে এই ক্লাসগুলো করার সময় আপনি অবশ্যই ক্লিপস টোফেলসের হার্ড কপি নিয়ে আপনি পড়তে বসবেন, না হলে কিন্তু পরিপূর্ণ সুফল পাবেন না। আচ্ছা, আমরা ক্লিপস টোফেলসে একটু আসি। দেখেন, এখানে এক্সারসাইজ দেওয়া আছে, সরি, ইন্ডেক্স দেওয়া আছে, ইন্ডেক্স গুলো দেখবেন। আচ্ছা, আমরা একদম শুরু থেকে শুরু করব, ক্লিপস টোফেলসের একদম শুরু থেকে স্টার্ট করব। আচ্ছা, প্রথম থেকে আমরা 40 পাতা থেকে আমরা পড়াটা স্টার্ট করব। দেখেন, এখানে কি টপিক আছে। প্রথমে আছে কি সাবজেক্ট, একটু মনোযোগ দেন, এখানে আছে হলো সাবজেক্ট। আচ্ছা, তারপরে নিচে আছে কি বলেন তো, ভার্ব। আমরা সবাই সাবজেক্ট এবং ভার্বকে চিনি, চিনি না? সাবজেক্ট এবং ভার্বকে কিন্তু আমরা সবাই চিনি। তো এই সাবজেক্ট এবং ভার্ব থেকে, দেখেন, এই সাবজেক্ট থেকে ভার্ব থেকে টোফেলস একটা বিষয় বলি, যে টোফেলসের কিছু গ্রামার একদম বোল্ড আছে, ওইগুলো আমি বোল্ড করে আপনাদেরকে শেখাই দিব এবং এগুলো খুব পরীক্ষায় আসে। আবার কিছু গ্রামার আছে ইনকমপ্লিট, যেমন ধরো নাউন, অ্যাডজেক্টিভ, এগুলো হালকা হালকা কিছু আলোচনা করা আছে। এগুলো আমরা টোফেলসে যতটুকু আছে, আমি নিয়মটা বলি, টোফেলসে যতটুকু আছে ঠিক ততটুকুই করাবো। কিন্তু এই নাউন বলেন, অ্যাডজেক্টিভ বলেন, অর্থাৎ ডিসক্রিপটিভ যে গ্রামার গুলো আছে, এই ডিসক্রিপটিভ গ্রামার গুলো আমরা আমাদের গাইড বই থেকে বা লেকচার শিট থেকে আমরা এটা সলিউশন করে ফেলবো, মানে ওখান থেকে আমরা পড়বো এবং প্র্যাকটিস করব। তো
তো আমরা কিন্তু শুধু টোফেলসটা কমপ্লিট করাচ্ছি, আমি আবারও বলছি, এই জন্য টোফেলসে যতটুকু আছে ঠিক ততটুকু আমরা পড়াবো। ঠিক আছে, ডিটেলস কিছু কিছু গ্রামারের ডিটেল পড়তে হবে, সেই ডিটেল গুলো অন্যান্য ক্লাসে বা অন্যান্য জায়গায় আমরা পড়াবো। আচ্ছা, তো সাবজেক্ট এবং ভার্ব দেখেন, সাবজেক্ট এবং ভার্ব নিয়ে কথা বলতে গেলে আমার একটা টার্মের কথা খুব মনে পড়ে। সে টার্মের নাম আপনারা খাতায় লিখবেন। আমি যখন এরকম নোটস করব তখন আপনারা খাতায় লিখবেন। আর যখন আমি টোফেলসের ওই পিডিএফ এর উপর দাগ দিব তখন আপনি টোফেলসের ওই জায়গায় দাগ দিবেন। তো এস ভি এ মিনস কি বলেন তো? এস এ আমরা কি বলতে পারি? সাবজেক্ট। ভিতে কি বলেন তো? ভার্ব। সাবজেক্ট ভার্ব। আর এতে অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, সবাই নাম শুনছেন। দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এখানে অনেকগুলো নিয়ম আছে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা বেসিক নিয়ম আজকে আমি ডিটেলস, মানে আমি তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকে পড়াবো না আপনাদেরকে। এটা যখন যে লেকচারে থাকবে, ক্লাস নোট বা যে কোনো গাইড বই ওখান থেকে আপনারা পড়বেন। তো আমি শুধু, যেহেতু আমাদের টোফেলস আসছে, আমি শুধু বেসিক নিয়মটা বলে দিব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক নিয়ম কি বলেন তো? একটু করে নিয়ে নিয়ে নেন, নোট নিয়ে নেন। লেখেন ইফ সাবজেক্ট ইজ সিঙ্গুলার। লেখেন ইফ সাবজেক্ট ইজ সিঙ্গুলার। if subject is singular, then verb will be singular. Then verb will be singular. অর্থাৎ বলা হচ্ছে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। আবার দেখেন if subject is plural, if subject is plural, then verb will be plural. অর্থাৎ বলা হচ্ছে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে, এখানে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। দেখেন এখানে হি, হি ডাজ, হিটা কি বলেন তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে, অর্থাৎ ভার্ব সিঙ্গুলার হয়েছে। আমি যদি এখানে দে বসাই, দে ডু, তার মানে দেটা কি? প্লুরাল, সো ভার্ব উইল বি প্লুরাল, তার মানে এখানকার ডুটা কি? প্লুরাল, যেহেতু সাবজেক্ট প্লুরাল। আবার যদি আমি বলি আই, আইটা কি? সিঙ্গুলার, সো এটার পরে ভার্ব হবে সিঙ্গুলার, আই, অর্থাৎ সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, অর্থাৎ বলা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে, আমরা এখানে বেশি পেঁচাবো না, আমরা চলে যাই আমাদের ক্লিপস টোফেলসে চলে যাই। আচ্ছা, আমাদের ক্লিপস টোফেলসে দেখেন মেইন পড়াশোনা স্টার্ট হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের ক্ষেত্রে আসি। কমপ্লিমেন্ট কি? দেখেন এই যে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট পড়তে গেলে আমাদেরকে আপনারা বইতে দাগ দিবেন, এ কমপ্লিমেন্ট কমপ্লিটস এ ভার্ব। অর্থাৎ বলা হচ্ছে যে একটা কমপ্লিমেন্টের কাজ কি? ভার্বটাকে কমপ্লিট করা, অর্থাৎ ভার্বটাকে কমপ্লিট করলেই সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। যদি এইভাবে বলি, ইট অ্যান্সার্স দ্য কোশ্চেন হোয়াট আর হুম, অর্থাৎ এটি হোয়াট বা হুম দ্বারা আপনি কোশ্চেন করলে আপনি কমপ্লিমেন্ট পাবেন। অনেকে কমপ্লিমেন্টকে অবজেক্ট বলে থাকে, তো আমরা কমপ্লিমেন্টকে কমপ্লিমেন্টই বলবো। দেখেন এটা কোনো নাউন হইতে পারে, কোনো নাউন ফ্রেজ হইতে পারে, একটা কমপ্লিমেন্ট নাউন হইতে পারে, কোনো নাউন ফ্রেজ হইতে পারে। আমরা দুই একটা দেখি। দেখেন বলছে যে জন বট এ কেক ইয়েস্টারডে, এখানে কিন্তু দেখেন দুইটা অংশ, অবজেক্টের অংশের দুইটা, একটা হলো এ কেক, একটা হলো ইয়েস্টারডে। এখন আমার প্রশ্ন হলো এটাকে আমরা কমপ্লিমেন্ট কোনটা বলবো? দেখেন ভার্বকে কমপ্লিট কে করছে? জন বট, জন কিনেছিল, কি কিনেছিল? হোয়াট, হোয়াট বট, তাই তো? আপনি হোয়াট অথবা হুম দ্বারা কোশ্চেন করলে যে আনসারটা পাবেন সেই আনসারটা হলো কমপ্লিমেন্ট। সো আমি যদি বলি যে জন বট এ কেক ইয়েস্টারডে, এখানে কি কিনেছিল? কি কিনেছিল, এটা কি ইয়েস্টারডে হয়? অ্যান্সার তো হয় না, ইয়েস্টারডে তো হোয়েন দ্বারা কোশ্চেন হচ্ছে। তো আপনি যখন হোয়াট দ্বারা কোশ্চেন করছেন তখন অ্যান্সারটা কি আসছে? এ কেক। দ্যাট মিনস এই যে এ কেক, এই এ কেকটাকে আমরা কি বলতে পারি? কমপ্লিমেন্ট। অর্থাৎ এই অংশটুকু, এই যে মার্ক, রেড মার্ক দ্বারা, রেড কালার দ্বারা মার্ক করা অংশটুকুই হলো মূলত কমপ্লিমেন্ট। অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি? কমপ্লিমেন্ট। আচ্ছা, যেমন জিল ওয়াজ ড্রাইভিং এ নিউ কার, জিল ওয়াজ ড্রাইভিং এ নিউ কার। দেখেন এই যে ড্রাইভিং, ড্রাইভিং এ নিউ কার, কি চালাই?
জিল চালায়টা কি বলেন তো? এ নিউ কার, অর্থাৎ ড্রাইভ কে কমপ্লিট কে করছে, কি করছে? এ নিউ কার। তার মানে এই নিউ কারটা হলো এখানে কমপ্লিমেন্ট। যদি নেক্সট এক্সাম্পল দেখি, হি ওয়ান্টস টু ড্রিঙ্ক সাম ওয়াটার, কি ড্রিঙ্ক করছে, পান কি করছে, কি পান করতে চাচ্ছে বলেন তো? কিছু ওয়াটার, দ্যাট মিনস এই অংশটুকু হলো কমপ্লিমেন্ট। অর্থাৎ ভার্বকে কমপ্লিট করলেই সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। হি ওয়াজ স্মোকিং, দেখেন লাস্ট ওয়ান, হি ওয়াজ স্মোকিং এ সিগারেট, সে স্মোক করছে, কি স্মোক করছে? সিগারেট, দ্যাট মিনস এ সিগারেট কমপ্লিটস স্মোকিং, দ্য ভার্ব স্মোকিং। তো এখানে এই সিগারেটটা কি, তার মানে কমপ্লিমেন্ট দাঁড়াচ্ছে। ওকে, তার মানে আমাদের কমপ্লিমেন্টের হিসাবটা শেষ। ভার্বকে কমপ্লিট করতে পারলেই সেটাকে আমরা কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। সহজ কথা। এখন কমপ্লিমেন্ট যদি কোনো এক্সামে আসে, একই সাথে আপনাকে আরো একটা টার্ম জানতে হবে, সেটা হলো মডিফায়ার। এই যে দেখছেন মডিফায়ার, মডিফায়ারটা কি? এই মডিফায়ার বিষয়টা কি? দেখেন, মডিফায়ারের বিষয়টা হলো, আমি আপনাদেরকে একটু করে বলি, একটু করে দেখেন। আমি যদি বলি হি লিভড ইন চিটাগং, হি লিভড ইন চিটাগং, এটা কি বোঝাচ্ছে বলেন তো? প্লেস। আমি যদি বলি হি কেম, হি কেম হেয়ার ইয়েস্টারডে, হি কেম হেয়ার ইয়েস্টারডে, তার মানে এই ইয়েস্টারডে এখানে কি বোঝাচ্ছে বলেন তো? টাইম। যদি বলি হি ড্রোভ, হি ড্রোভ এ বাইক, সে একটা বাইক চালায় স্লোলি, সে একটা বাইক ধীরে ধীরে চালায়। তার মানে এখানে কি, স্লোলিটা কি? একটা ম্যানার, অ্যাকশন বোঝাচ্ছে। অর্থাৎ কোনো কিছুর অ্যাকশন বা ম্যানার এরকম বোঝাচ্ছে। তো এখানে তিনটা বিষয় দেখলাম, একটা হলো প্লেস, একটা হলো টাইম, আর একটা হলো ম্যানার অর অ্যাকশন। এক্ষেত্রে একটু বিষয় বলি, যে এই তিনটা কিন্তু মডিফায়ার। কেন মডিফায়ার? কারণ মডিফায়ারের একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা বলি। এ মডিফায়ার টেলস অন, দেখেন এ মডিফায়ার টেলস অন টাইম, প্লেস, ম্যানার অর অ্যাকশন। অর্থাৎ টাইম নিয়ে কথা বললে মডিফায়ার, প্লেস নিয়ে কথা বললে মডিফায়ার, ম্যানার অর অ্যাকশন নিয়ে কথা বললে মডিফায়ার। আমরা কিন্তু জানি যে মডিফায়ার তিন প্রকার। Modifier are basically three kinds of. One is modifier of time, another is modifier of place, and the other is modifier of manner or action. That means এই যে তিনটা, এটা কিন্তু মডিফায়ার। এখন একটা, আমি একটা ট্রিকি একটা কোশ্চেন বলি, হি লিভড ইন চিটাগং, এটা মার্ক করে দেওয়া থাকলে অনেকেই কিন্তু এটা ওই যে অবজেক্ট হিসেবে যে নাউন বসতে পারে, এই নাউন কিন্তু বলার চেষ্টা করবে, বাট এখানে কিন্তু নাউন না, এটা কিন্তু অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব একটু বলি। মডিফায়ার মানেই হলো অ্যাডভার্ব, যাহা মডিফায়ার তাহাই অ্যাডভার্ব। দ্যাট মিনস আমি এইটুকু লিখতে পারি যে মডিফায়ার ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব, লিখে ফেলতে পারেন মডিফায়ার ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। অর্থাৎ আপনি যদি কোনো একটা মডিফায়ারকে যদি বলেন যে এটা পার্টস অফ স্পিচ, কি হবে? আনডাউটলি এটা অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে দেখা যাচ্ছে যে হি লিভড ইন চিটাগং, এটা মডিফায়ার অফ প্লেস বা অ্যাডভার্ব অফ প্লেস। হি কেম হিয়ার ইয়েস্টারডে, অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্ব অফ ইয়ার। তো হি ড্রোভ এ বাইক স্লোলি, এখানে কি ম্যানার অর অ্যাকশন বোঝাচ্ছে। তো এই যে বিষয়টা, এই অ্যাডভার্ব মানে মডিফায়ার, এই মডিফায়ার আর কমপ্লিমেন্টের আমাদের কাজ কি? আমরা আমরা একটু করে ডেফিনেশনটা দেখে নিই। এ মডিফায়ার টেলস দ্য টাইম, প্লেস অর ম্যানার অফ দ্য অ্যাকশন। ঠিক আছে, ম্যানার অফ দ্য অ্যাকশন। এখন দেখেন, বলছে যে এটা একটা প্রিপজিশনাল ফ্রেজও হইতে পারে, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজও হতে পারে। আচ্ছা, এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, এই যে ইন দা মর্নিং, এট দ্য ইউনিভার্সিটি, অন দা টেবল। ইন দা মর্নিং কি? টাইম বোঝাচ্ছে, মডিফায়ার অফ টাইম। এট দ্য ইউনিভার্সিটি মডিফায়ার অফ প্লেস। লাস্ট নাইট, হারিডলি, হারিডলি কি বোঝাচ্ছে? ম্যানার অফ দ্য অ্যাকশন। আচ্ছা, এখন বলা হচ্ছে যে পৃথিবীর সব সেন্টেন্সেরই মডিফায়ারের প্রয়োজন নাই। মডিফায়ার সাধারণত তিনটা কোশ্চেনের ক্ষেত্রে বসে, একটা হলো হোয়েন, হোয়ার এবং হাউ। হোয়েন দ্বারা কোশ্চেন করলে আপনি টাইম পাবেন, হোয়ার দ্বারা প্রশ্ন করলে প্লেস পাবেন, হাউ দ্বারা কোশ্চেন করলে ম্যানার অফ দা অ্যাকশন পাবেন।
ক্লিয়ার? তো এখানে বেশ কিছু মডিফায়ারের এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখে নিবেন, বইতে দাগ দিবেন। এই যে এই এক্সাম্পল গুলো, জন বট এ বুক এট দ্য বুক স্টোর। এই যে এট দ্য বুক স্টোর, এটা কি বলেন তো? প্লেস বোঝাচ্ছে না, মডিফায়ার অফ দ্য প্লেস। যদি বলি জিল ওয়াজ সুইমিং ইন দ্য পুল, এই যে জিল ওয়াজ সুইমিং ইন দ্য পুল, এই পুলটা কি? মডিফায়ার অফ দ্য প্লেস, মডিফায়ার অফ দ্য প্লেস। ইন দ্য পুল ইয়েস্টারডে, মডিফায়ার অফ দ্য টাইম। তো এখানে কতগুলো মডিফায়ারের এক্সাম্পল দেওয়া আছে। এবার আসেন যে আমাদের একটা এক্সারসাইজ 1 আছে, এই এক্সারসাইজ গুলো আমাদেরকে একটু আপনাদের বই থেকে আপনারা সলিউশন করবেন। দেখেন এখানে জাস্ট মার্ক করতে হবে, আমরা একটা মার্ক করে দিই, জর্জ ইজ কুকিং ডিনার টু নাইট। এখানে এই যে ডিনার, এই ডিনারটা কি বলেন তো? কমপ্লিমেন্ট, সি দ্বারা মার্ক করি। কমপ্লিমেন্ট কি কুক করছে? ডিনার কুক করছে। কখন? হোয়েন, টু নাইট। তার মানে এটা কি? মডিফায়ার অফ টাইম। আমি টি দিলাম, ঠিক আছে, টি দিলাম, টি দ্বারা বুঝবেন টাইম, অর্থাৎ মডিফায়ার অফ টাইম। তো এইভাবে বাকি যে 10টা আছে, এই 10টা আপনারা সলিউশন করবেন। এখন আমার একটা প্রশ্ন আছে, এই যে আমরা কমপ্লিমেন্ট এবং মডিফায়ার পড়লাম, এই কমপ্লিমেন্ট এবং মডিফায়ার আমাদের এক্সামে এক্সামে কিভাবে আসে? আমি আপনাদেরকে একটা 4টা অংশ দিব, একটা সেন্টেন্সের 4টা অংশ দিব। যদি বলি হি ড্রোভ, হি ড্রোভ এট দা স্ট্রেট, নাম্বার 3 এ কার, নাম্বার 4 স্লোলি, নাম্বার 5 yesterday। বলা হচ্ছে যে একটা সেন্টেন্সের, একটা কমপ্লিট সেন্টেন্সের আমি 5টা অংশ দিলাম, এই 5টা অংশ আপনাকে সিনট্যাক্সের ভিত্তিতে সঠিকভাবে বসাইতে হবে। তো এখানে বিষয় আছে, বিষয়টা হলো যে আমি প্রথমে যদি আমি এইভাবে মার্ক করি, দেখেন এই যে এটা, এটা কি বলেন তো? সাবজেক্ট। আর এইটা কি বলেন তো? ভার্ব। তার মানে একটা সাবজেক্ট, একটা ভার্ব। এখন এই যে অ্যাট দ্য স্ট্রিট, অ্যাট দ্য স্ট্রিটটা কি বলেন তো? প্রশ্ন করেন, ওই যে দেখেন এট দ্য স্ট্রিট কি বোঝাচ্ছে? একটা প্লেস বোঝাচ্ছে, মডিফায়ার অফ প্লেস। হোয়ার, হোয়ার দ্বারা কোশ্চেন করা হচ্ছে। সো এটাকে মডিফায়ার অফ প্লেস, আমি সংক্ষেপে পি দিব, মানে প্লেস দিব। এ কারটা কি? এটা কি মডিফায়ার? না। এটা কি টাইম, প্লেস বা ম্যানার অফ দ্য অ্যাকশন এরকম? নেভার। হি ড্রোভ, সে চালাই, কি চালাই? কার চালাই। দ্যাট মিনস ওই ড্রোভটাকে কমপ্লিট করছে, ড্রোভটাকে কমপ্লিট করছে কি বলেন তো? এ কার। দ্যাট মিনস এটা কি? কমপ্লিমেন্ট, সি। আমি সংক্ষেপে সি দিচ্ছি। স্লোলি, স্লোলিটা কি? ওই যে ম্যানার অফ দ্য অ্যাকশন, ম্যানার অফ দ্য অ্যাকশন, ম্যানার অফ দ্য অ্যাকশন। ইয়েস্টারডে কি বলেন তো? ইয়েস্টারডেটা কি বোঝাচ্ছে? টাইম বোঝাচ্ছে, অর্থাৎ এখানে আমি টি দিই, সংক্ষেপে টি দিই। এখন এই পুরো সেন্টেন্সটা, এই পুরো সেন্টেন্সটা আমি যদি সাজাই, তাহলে কিসের ভিত্তিতে সাজাবো? প্রথমে দেখেন যে সাবজেক্ট এবং ভার্ব তো বসবেই, এ তো জানা কথা। তো কমপ্লিমেন্ট এবং মডিফায়ার, কমপ্লিমেন্ট এবং মডিফায়ার যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সবার আগে বসবে কমপ্লিমেন্ট। এগুলো খাতায় নোট করবেন, এই রুলস গুলো নোট করে নেন। সবার আগে বসবে কমপ্লিমেন্ট, এবং তারপরে বসবে কি? মডিফায়ার। তারপরে বসবে মডিফায়ার। এবং মডিফায়ারের মধ্যে যদি 3টাই থাকে, এমপিটি, অর্থাৎ মডিফায়ার অফ ম্যানার থাকে, মডিফায়ার অফ প্লেস থাকে, মডিফায়ার অফ টাইম থাকে, তাহলে এটাকে আমরা ম্যানারকে আমরা সংক্ষেপে এম দিয়ে প্রকাশ করব। তাহলে প্রথমে বসবে এম, তারপরে পি, তারপরে টি, এমপিটি। বক্স করেন, আমি বোঝাচ্ছি। বলছে যে কমপ্লিমেন্ট এবং মডিফায়ার যদি 2টাই থাকে, তাহলে প্রথমে বসবে কমপ্লিমেন্ট, তারপরে বসবে কি? মডিফায়ার। এবং মডিফায়ারের মধ্যে 3টা জিনিস, এম, পি এবং টি। আচ্ছা, তো এই যে যে যেটা বসতেছে, তো এখন আমরা এটার ভিত্তিতে যদি সলিউশন করি, তাহলে হি ড্রভ এ কার, কমপ্লিমেন্ট, তারপরে কি? মডিফায়ার এম, এম কোনটা? স্লোলি, হি ড্রভ এ কার স্লোলি, তারপরে অ্যাট দ্য স্ট্রিট, তারপরে কি? ইয়েস্টারডে। তার মানে আমরা এই পুরো সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারি, হি ড্রভ, হি ড্রভ এ কার স্লোলি অ্যাট দ্য স্ট্রিট
yesterday। বুঝতে পেরেছেন বিষয়টা? তার মানে এই দেখা যাচ্ছে এই পুরো ক্লাস মানে পুরো সেন্টেন্সটাই আমরা খুব সুন্দরভাবে বিল্ড করতে পারলাম। তো এই হলো কমপ্লিমেন্ট এবং মডিফায়ার। এখন আমরা ক্লিস্টোফেলসের আরেকটা টপিক দেখি। দেখেন এখানে আমি পড়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে, মানে এইগুলো এইভাবে পড়বেন। এই যে নাউন গুলা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, এগুলো শুধু এইটুকু পড়লে হবে না, এখান থেকে আপনাকে গাইড বই থেকে পড়তে হবে। তো এখানে যতটুকু আছে আমরা ঠিক ততটুকুই পড়বো। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কি? দেখেন এ কাউন্ট নাউন ইজ ওয়ান দ্যাট ক্যান বি কাউন্টেড, অর্থাৎ কাউন্টেবল নাউন সেটাই যেটা আপনি গণনা করতে পারবেন। যেমন বই, বুক, ওয়ান বুক, টু বুকস, থ্রি বুকস, স্টুডেন্ট, ওয়ান স্টুডেন্ট, টু স্টুডেন্টস, থ্রি স্টুডেন্টস, পার্সন, ওয়ান পার্সন, টু পিপল, থ্রি পিপল, এরকম হইতে পারে। আবার আনকাউন্টেবল নাউন কে? এ আনকাউন্টেবল নাউন ইজ ওয়ান দ্যাট ক্যান নট বি কাউন্টেড। দ্যাট মিনস যেটা আপনি গুনতে পারবেন না সেটাকে আপনি আনকাউন্টেবল বলবেন বা নন কাউন্টেবল নাউন বলবেন। মিল্ক, আপনি মিল্ককে একটা দুইটা তিনটা এভাবে বলতে পারেন না। বুঝতে পেরেছেন ব্যাপারটা? অর্থাৎ যেটা গুনতে পারবেন সেটা কাউন্টেবল, যেটা গুনতে পারবেন না সেটা আনকাউন্টেবল। এখন এই যে একটা চার্ট আছে, আমি এই চার্টটা একটু মার্ক করে দিতে চাই। 3 স্টার দিয়ে মার্ক করে নেন, আপনারা আপনাদের খাতায় মার্ক করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে এই চার্ট গুলোতে এখানে যা যা দেখছেন, এখানে যা যা দেখছেন, এগুলো কিসের সাথে বসে বলেন তো? কাউন্টেবল নাউনের সাথে। অর্থাৎ কাউন্টেবল নাউনের সাথে এগুলো বসে। ম্যানি কিসের সাথে বসে? কাউন্টেবল। যেমন ম্যানি বুকস, এ লট অফ বুকস, ফিউয়ার বা মোর বা ফিউ, এগুলো কোথায় বসে? কাউন্টেবলের সাথে। অন্যদিকে আনকাউন্টেবল বা নন কাউন্টেবলের সাথে কোনগুলো বসে? এই যে দিস দ্যাট, এ লট অফ। এ লট অফ আবার আনকাউন্টেবলের ক্ষেত্রে বসতে পারে। লিটল, যেমন দেখেন কাউন্টেবলে কি বসছে? ফিউ। আর আনকাউন্টেবলে বসছে লিটল। ঠিক আছে? অনুরূপ ভাবে ফিউয়ার যদি কাউন্টেবলে বসে, লেস বসবে আনকাউন্টেবলে। বুঝতে পারছেন বিষয়টা? যেমন ম্যানি হলো কাউন্টেবলে, মাস হলো আনকাউন্টেবলে। সো আপনার এখানে এই চারটা পড়ে ফেলবেন। এই চারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন যে বিসিএস সহ অন্যান্য যত এক্সাম আছে প্রায় প্রায় এখান থেকে কোশ্চেন আসে। বাট এতটুকুই কিন্তু পড়া, আপনি এতটুকু পড়বেন, পড়াটা কনসাইজ হয়ে যাবে, একদমই কনসাইজ পড়াশোনা হয়ে যাবে। এখন আসেন, দেখেন পার্সন, পিপল, চাইল্ড, চিলড্রেন, অর্থাৎ একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। ট্রুথ, ট্রিথ, ম্যান, মেন। একটু দেখে নেবেন, এগুলো খুব সহজ জিনিস, একবার দেখলে পড়বেন। এই যে এই চারটা দাগ দেন, মার্ক করেন, 3 স্টার দিয়ে মার্ক করেন আমার সাথে। এগুলো কি বলেন তো? আনকাউন্টেবল নাউন। এই যে এখানে যেগুলো আছে আনকাউন্ট নাউন। অর্থাৎ এই নাউন গুলো মুখস্থ করবেন, এগুলো গণনা করা যায় না। এগুলো আপনাকে মনে রাখতে হবে যে এগুলো আনকাউন্টেবল নাউন। যেমন স্যান্ড, সোপ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, নিউজ, মামস, এয়ার, পলিটিক্স, মিজলস, তারপরে ইনফরমেশন, মিট, এগুলো প্রত্যেকটাই কিন্তু দেখেন আনকাউন্টেবল, এগুলো কিন্তু কাউন্টেবল হবে না। তো এখানে একটা বিষয় আছে, এই যে অ্যাডভার্টাইজিং এর এখানে স্টার দেওয়া না, কেন দেয়া আমি বলি। অ্যাডভার্টাইজিং হলো আনকাউন্টেবল নাউন, কিন্তু আপনি যখন অ্যাডভার্টিজমেন্ট বলবেন তখন এটা কিন্তু আবার কাউন্টেবল নাউন। এটা মনে রাখতে হবে যে অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল নাউন, বাট অ্যাডভার্টিজমেন্টটা কি? আনকাউন্টেবল, সরি কাউন্টেবল। ওকে। দেখেন পড়া কিন্তু এখানে খুব কম, কনসাইজ পড়া। কিন্তু আমি আবার বলি, ওই যে কম্পিটিটিভ এক্সামসে আমাদের যে প্রশ্নগুলো আসে না, যে এখান থেকে দেখবেন যে প্রায় প্রায় প্রশ্ন রিপিট হয়। অল্প হইতে পারে পড়াশোনা, কিন্তু কাজে দিবে। ওকে, আমরা একটু এক্সাম্পল দেখি। এই এই দুইটা এক্সাম্পলের দিকে আমরা একটু নজর দিই। বলছে দেয়ার আর টু ম্যানি অ্যাডভার্টিজমেন্টস ডিউরিং টেলিভিশন শোস। দেয়ার আর টু ম্যানি অ্যাডভার্টিজমেন্টস ডিউরিং টেলিভিশন শোস। দেয়ার ইজ টু মাচ অ্যাডভার্টাইজিং ডিউরিং টেলিভিশন শোস। এই যে ম্যানি অ্যাডভার্টিজমেন্টস আছে, অ্যাডভার্টিজমেন্টস কেন? অ্যাডভার্টিজমেন্টস থাকার কারণ কি? এটা হলো প্লুরাল, প্লুরাল হইতে পারে, অর্থাৎ এটা হলো কাউন্টেবল নাউন, সো এটা প্লুরাল হইছে। তো অন্যদিকে দেখেন অ্যাডভার্টাইজিং কি? আনকাউন্টেবল। এটার সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হয় নাই। আরেকটা বিষয়, যে যেহেতু এটা কাউন্টেবল, এটা যেহেতু কাউন্টেবল, সো তার আগে ম্যানি বসছে। অন্যদিকে এটা যেহেতু নন কাউন্টেবল, তার আগে মাস বসছে, যেটা আমরা একটু আগে দেখলাম, একটা চার্টে দেখলাম। বুঝতে পেরেছেন বিষয়টা? আহ এখান থেকে দেখেন, এই এক্সারসাইজ গুলো আপনারা হোমওয়ার্ক করবেন, এইচডব্লিউ করবেন, যে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। যেমন টেলিভিশন, টেলিভিশনটা কি বলেন তো? টেলিভিশন কাউন্টেবল নাকি আনকাউন্টেবল?
সেটা বলেন। তারপরে পার্সন, টেলিভিশন কি একটা হয় না, গোনা যায় না? অবশ্যই গোনা যায়। তারপরে যদি বলি মানি, মানি কি গোনা যায়? যায় না। মানি কিন্তু গুনতে পারবেন না। আপনি তার কয়েন গুলো গুনতে পারবেন, কিন্তু অর্থ এটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, ওয়াটার আনকাউন্টেবল নাউন। তো কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল এটা হোমওয়ার্ক আকারে এটা আপনাদেরকে পড়া থাকবে। ঠিক আছে। এই ডিটারমিনার এটাও এইচডব্লিউ, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ওই যে যে চারটা পড়তে বললাম, যে হি ডাজেন্ট হ্যাভ ড্যাশ মানি, মানিটা কি আনকাউন্টেবল না? যেহেতু আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সাথে কি বসবে? মাস বসবে। আনকাউন্টেবলের সাথে মাস। যেমন আই উড লাইক ড্যাশ এ সল্ট, সল্টটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। সো আনকাউন্টেবলের সাথে লিটল বসবে, এ লিটল। এ ফিউ কোথায়? এ ফিউ হলো এ ফিউ বুকস, কাউন্টেবল গুলোর ক্ষেত্রে। কাউন্টেবলের ক্ষেত্রে এ ফিউ বুকস। আর সল্ট হলো কি আনকাউন্টেবল, সো এটার আগে কি বসবে? এ লিটল। মনে থাকবে? তো এই ডিটারমিনার গুলো আপনারা হোমওয়ার্ক আকারে এটা সলিউশন করে ফেলবেন। ঠিক আছে। এখানে দেখেন এ এবং এন এর কতগুলো ব্যবহার আছে, এগুলো আমাদের ডিটেলস পড়তে হবে। এখানে যা আছে একটু পড়ে ফেলবেন। যে এই এই যে এইগুলার ক্ষেত্রে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে কি বসে? এ বসে। মোটামুটি পড়ে পড়ে ফেলবেন। এটা অনেকেই মনে করতে পারে এন বসতে পারে, যেহেতু ভাওয়েল দ্বারা স্টার্ট। বাট এগুলো সাউন্ডটা কি হয়? সাউন্ড বিগিন উইথ কনসোনেন্ট সাউন্ড। যেহেতু কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হয়, সো এখানে অবশ্যই কি হবে? প্রিসিডেড বাই এ। এ এ বসবে। অন্যদিকে কতগুলো দেখেন, আপনি কতগুলো ওয়ার্ড পাবেন যে ওয়ার্ডগুলো ভাওয়েলের মতো সাউন্ড শুরু হয়। অর্থাৎ এইচ হলো কি কনসোনেন্ট, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে আওয়ার, আ, এ, এ দ্বারা উচ্চারণ হচ্ছে। সো এটা উচ্চারণটা কিসের মতো? ভাওয়েল সাউন্ডের মতো। সো এখানে মানে মাস্ট বি প্রিসিডেড বাই অ্যান। অর্থাৎ এইগুলোর পূর্বে কি বসে? অ্যান বসে। সহজ করে বলে দিই, দেখেন এইগুলো পড়ে ফেলবেন একটু। আমি কিন্তু দেখেন এইগুলো যেগুলো দ্রুত পড়তে হবে সেগুলো দ্রুত পড়ায় চলে যাচ্ছি, আর যেটা যেখানে গ্রামার করতে হবে সেটা আমি নোট করে আলাদা করে আপনাদেরকে পড়াই দিব। ঠিক আছে। এখানে দি গুলো পড়বেন, দি গুলো পড়ে এখানে এই চারটা একটু পড়বেন। এগুলো দেখেন আমার পড়ানোর দরকার নাই, আপনারা জাস্ট একবার পড়লে হবে। বই দেখে দেখে এগুলো পড়বেন, যে কোথায় দি বসবে আর কোথায় দি ব্যবহার আপনি করবেন না। খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ে ফেলবেন। পড়ার পরে দেখবেন যে একটা এক্সারসাইজ পাইছেন আর্টিকেলের, এটা হোমওয়ার্ক করে ফেলবেন। এই মোটামুটি এই পর্যন্তই আমরা পড়বো। এর পরবর্তীতে আমাদের যে আহ ইয়াছে এই ভার্ব ফ্রেজ, এখান থেকে এর উপরে আসলে এরপর থেকে আমরা পরবর্তী ক্লাসে করব, অর্থাৎ এপিসোড 2 তে করব। বুঝতে পারছেন? তো ক্লিপস্টোফেলস এই পর্যন্তই থাকবে। আমি আবারও বলি, ক্লিপস্টোফেলসটা আমার সাথে পড়েন। আজকে তো একদম ক্লিপস্টোফেলস এর একদম মানে ইনিশিয়াল স্টেজ শুরু হইলো। ক্লাস এপিসোড 2 তে দেখবেন যে অনেক ভালো ভালো গ্রামার পাচ্ছেন। এবং যখন আমি এগুলো প্র্যাকটিস করাবো না, ক্লিপস্টোফেলস থেকে মিনি টেস্ট গুলো প্র্যাকটিস করাবো, দেখবেন যে তখন একদম ইজিলি আপনার বুঝে যাবেন যে এটা কিভাবে সলিউশন করতে হয়। ঠিক আছে। এবং অনেক গ্রামার শেখা হয়ে যাবে, নোটও হয়ে যাবে অনেক। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।